কেন ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ প্রশ্নের মুখে? কারণ এসএসসির মতো প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রেও ছত্রে ছত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআই সূত্রে দাবি করা হয় প্রচুর সুপারিশের তথ্য সামনে এসেছে। চাকরি বিক্রির টাকার হিসেব লেখা একের পর এক ডায়েরিও উদ্ধার হয়, খবর সিবিআই সূত্রে। এমনকি কুন্তল ঘোষ ভুয়ো ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিল বলেও এজেন্সি দাবি করে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রত্যক্ষ মদতেই দুর্নীতি হয়েছিল, দাবি কেন্দ্রীয় এজেন্সি। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও দুর্নীতিতে প্রত্যক্ষ মদত দেওয়ার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা 11 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। ইডির চার্জশিটে নাম রয়েছে 54 জনের। চার্জশিটে একজনের বেশি, আপনাদের জানিয়ে রাখি, 1 ডজনের বেশি গোপন জবানবন্দির কথা জানিয়েছে সিবিআই। সাক্ষ্য গ্রহণ করা হয়েছে 132 জন চাকরি প্রাপকের। আর আজকে দুপুর 2টোর সময় চূড়ান্ত নির্দেশ, আমাদের নজর রয়েছে সেদিকে। প্রাথমিকের ৩২,০০০ চাকরির ভবিষ্যৎ কি? আজ প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল মামলার রায়। আর মাত্র 2 ঘন্টার অপেক্ষা, আর আপনাদের জানিয়ে রাখি প্রায় 3 ঘন্টার অপেক্ষা। বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চের রায়। প্রাথমিকের ৩২,০০০ চাকরি থাকবে না যাবে স্পষ্ট হয়ে যাবে রায়ের পরে। নিয়োগে দুর্নীতির অভিযোগে ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ। আর তারপর ঠিক কোন পথে মামলা গড়ায় জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, যেমনটা তুমি বলছিলে একেবারেই ঠিক সেই রকমই, যে মাত্র 3 ঘন্টা, তারপরেই স্পষ্ট হবে যে এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ কি। তাদের চাকরি কি বাতিল হচ্ছে, নাকি তাদের চাকরি আবারও বহাল থাকছে, নাকি কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ অন্য কোনো পথ খুলে দিচ্ছে, সেই বিষয়টা আর 3 ঘন্টা পরে স্পষ্ট হবে। কিন্তু মূলত তুমি জানো যে 2014 সালের যে টেট সংগঠিত হয় এবং তার ভিত্তিতে 2016 সালে এবং 2020 সালে দুটি নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছিল। এই 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া ছিল, সেই নিয়োগ প্রক্রিয়াতে ব্যাপক অনিয়ম হয়েছে। অভিযোগ এটা উঠেছিল যে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য আলাদা আলাদা নম্বর থাকলেও দুটি ক্ষেত্রের আলাদা কোনো পরীক্ষা হয়নি, দুটি কার্যত একসঙ্গে নেওয়া হয়েছিল। এবং যে চাকরি প্রার্থীরা অর্থর বিনিময়ে চাকরি পেয়েছিলেন তাদেরকে কিন্তু বেশি করে নম্বর দেওয়া হয়েছিল এবং কার্যত কোনো রকম আলাদা পরীক্ষা ছাড়াই এদেরকে ওই বরাদ্দ যে 10 নম্বর ছিল তার বেশিরভাগটাই দেওয়া হয়েছিল। এটাই প্রাথমিক পর্যায়ের মূল অভিযোগ ছিল। এবং সেই অভিযোগ যখন কলকাতা হাইকোর্টে আসে, মাননীয় বিচারপতি, তৎকালীন বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে সেই সমস্ত একাধিক জেলা থেকে তিনি চাকরি প্রার্থীদের কলকাতা হাইকোর্টে ডেকে আনিয়েছিলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং জিজ্ঞাসাবাদ করে তিনি এটা স্পষ্ট হয়েছিলেন যে আদৌ এই অ্যাপটিটিউড টেস্ট আলাদা করে নেওয়া হয়েছিল নাকি কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট একসঙ্গে হয়েছিল, সেটা সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছিলেন। এবং তারপর তিনি নির্দেশ দিয়েছিলেন যে এক্ষেত্রে আলাদা করে কোনো অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ হয়নি, গোটাটা একসঙ্গে হয়েছে এবং অর্থের বিনিময়ে এই চাকরিগুলো দেওয়া হয়েছে। বহু অপ্রশিক্ষিত ব্যক্তিদের এই চাকরি দেওয়া হয়েছে এবং এই ব্যাপক যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে শিক্ষা দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং তার পাশাপাশি শিক্ষামন্ত্রী পর্যন্ত যুক্ত আছেন। এই মর্মে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন। এবং তারপরেই আমরা দেখতে পাই যে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল করা হয়। বলা হয়েছিল 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে এবং প্রয়োজন হলে সেই সময়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের কাছ থেকে টাকা নিয়ে নতুন এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে বলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে চ্যালেঞ্জ হয় এবং সেই সময় ডিভিশন বেঞ্চের তরফ থেকে একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয় এবং দিয়ে বলা হয় যে সিঙ্গেল বেঞ্চে যে সময়সীমা 3 মাস বেঁধে দেওয়া হয়েছিল সেটা কিছুটা বাড়িয়ে দেওয়া হলো এবং বাড়িয়ে দেওয়ার পরে নতুন করে আবারও নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে বলা হয়। এই ডিভিশন বেঞ্চের নির্দেশের এই যে অংশ ছিল, সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেও এই মামলা
মামলার ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেখানে স্থগিতাদেশ দিয়ে আবারও কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলা এতদিন বিচারাধীন ছিল এবং তুমি জানো যে চলতি বছরের 12ই নভেম্বর এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হয় এবং আজকে তার চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে এবং এই নির্দেশের ওপর নির্ভর করবে যে 32,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে। পাপিয়া, ধন্যবাদ তোমার। এসআইআর এর উদ্দেশ্য ভোটার তালিকা ঝাড়াই বাছাই, কিন্তু নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন সময়ে যেসব পরিসংখ্যান দেখানো হচ্ছে তাতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে হচ্ছে তো? এসআইআর প্রক্রিয়ায় গরমিল ধরতে নির্বাচন কমিশন নানা পন্থা নিয়েছে, তৈরি হয়েছে স্পেশাল টিম। তবে প্রশ্ন উঠছে, এরপরও কি নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে পারবে কমিশন? স্বচ্ছ ভোটার তালিকার স্বার্থে চলছে এসআইআর। জাল ভোটাররা যাতে নির্বাচন কমিশনের জালে আটকে যায় সেজন্য নিত্য নতুন পন্থা বার করছে কমিশন। কিন্তু তাতেও এসআইআর এর আসল উদ্দেশ্য সাধন হবে কি? সোমবার নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এরাজ্যের 2208টা পোলিং স্টেশন থেকে সমস্ত পূরণ করা এনুমারেশন ফর্ম ফেরত চলে এসেছিল, যা দেখে অনেকেই প্রশ্ন তোলেন, কারো মৃত্যু হয়নি, কেউ অন্যত্র যায়নি, এটা কি আদৌ সম্ভব? যার জেরে প্রশ্ন ওঠে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে। তবে নির্বাচন কমিশন এ নিয়ে রিপোর্ট চাওয়ার পরই অবশ্য এই সংখ্যা বদলে গেল। কমিশন সূত্রে খবর, মঙ্গলবার জেলা থেকে যে রিপোর্ট এসেছে সেখানে দেখা যাচ্ছে সমস্ত ফর্ম ফেরত এসেছে এ রাজ্যে এমন পোলিং স্টেশনের সংখ্যা 2208 থেকে কমে হয়েছে 480। এত ঘন ঘন সংখ্যা বদল কেন? অথচ এসআইআর প্রক্রিয়ায় গরমিল ধরতে নির্বাচন কমিশন নানা পন্থা নিয়েছে। যেমন আধার কর্তৃপক্ষের কাছে মৃত ব্যক্তিদের তথ্য চাওয়া হয়েছে, মৃত্যুর পর কাদের রেশন কার্ড বাতিল হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, মৃত্যুর পর কারা রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের সুবিধা নিয়েছে সেই তথ্য একত্রিত করা হচ্ছে। এমনকি ভোটার তালিকা যাচাই করে ভুয়ো ভোটার খুঁজতে এআই প্রযুক্তিরও সাহায্য নেওয়া হচ্ছে। তৈরি হয়েছে নির্বাচন কমিশনের স্পেশাল টিমও। পশ্চিমবঙ্গে এসআইআর এর স্পেশাল রোল অবজারভার হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ার জন্য 12 জন অভিজ্ঞ আইএএস অফিসারকে অবজারভার হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কিন্তু প্রশ্ন উঠছে, এরপরও কি নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে পারবে নির্বাচন কমিশন? মৃতদের তালিকা কেন ছাপানো হলো, ফর্ম সেটা কেন বিএলওকে দিয়ে বিলি করানো হলো? আবার তৃণমূল বিজেপি সেটা চাপ দিয়ে সবটাকে ফর্ম জমাও দিতে হবে 100%, আর এই বলছে সিও বলছে যে 100% জমা দিতে হবে। তার স্ক্রুটিনি কোথায় হলো? আমি যদি ভোটার লিস্টটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, স্যানিটাইজ করতে চাই, তাহলে যে এরার আছে সেটা তো বাদ দিয়ে শুরু করতে হবে প্রথমে। কোটি কোটি সাধারণ মানুষ এসআইআর প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। তারা চান নির্ভুল ভোটার তালিকা তৈরি হোক, স্বচ্ছ ভোট হোক, ভোট চুরি কিংবা তালিকায় গরমিল যেন না থাকে। কিন্তু নির্বাচন কমিশন কি তা করতে পারছে? আগে যখন সামারি রিভিশন হতো, নির্বাচন কমিশন একটা বিধিবদ্ধ প্রসেসটাকে স্টেক হোল্ডার মানে পলিটিক্যাল পার্টি, অল পার্টির সঙ্গে আলোচনা করে বলে দেয়। প্রত্যেক দিন নতুন নতুন কথা বেরোচ্ছে বা নোটিফিকেশান হচ্ছে, একটা অনেক সময় মৌখিক অনেক ইনস্ট্রাকশান আসছে। ইলেকশন কমিশন যে এখনও চূড়ান্তভাবে দিশাহীনতায় ভুগছে তা নিয়ে কারুর মনে সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেস এসআইআর হতেই দেব না, এসআইআর করতেই দেব না। এসআইআর হলেই ওদের ভান্ডা সব ফুরে যাবে, সব কিছু বেরিয়ে পড়বে। সেই কারণে এসআইআরকে বন্ধ করো। ইলেকশন কমিশন যে প্রচেষ্টা নিয়েছে সেই প্রচেষ্টা নজিরবিহীন এবং রাজ্যের ভোটার তালিকাকে অনেকাংশে সংশোধিত করতে, ভোটার তালিকাকে নিরপেক্ষ করতে নিশ্চয়ই এই ভোটার তালিকার সংশোধন এসআইআর কার্যকরী হবে। এদিকে নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যে 6টা অবধি 47,06,902টি নাম বাদ যাওয়ার জন্য চিহ্নিত হয়েছে। এর মধ্যে মৃত ভোটার 22,45,861, খোঁজ মেলেনি 6,76,621 জন ভোটারের। 16,53,833 জন ভোটার অন্যত্র স্থানান্তরিত, 1,07,781 জন ডুপ্লিকেট ভোটার এবং 22,806 জনের নাম অন্য কারণে বাদ গেছে। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।